তো গত পর্বে আমি তোমাদেরকে কিডনির 3D মডেলটা দেখাতে চেয়েছিলাম, কিন্তু সময় হয়ে ওঠেনি, তাই আজকে দেখাচ্ছি। এটা হলো আমাদের কিডনি বাইরে থেকে দেখতে যেরকম লাগে আর কি, বাহ্যিক গঠন, যে দুটা সেমির বিচির মতো। আর গঠন তো তোমাদের গত ক্লাসে পড়িয়েছি, যদি না পড়ে থাকো তাহলে অবশ্যই পর্ব নাম্বার 1টি দেখে আসতে পারো। স্বাগতম জানাই সকলকে পর্ব 2-এ। আজকে আমরা পড়ব নেফ্রন। এটা একটা গুরুত্বপূর্ণ অংশ, এটা সাধারণত 3 বা 4-এর জন্য এসে থাকে। তো শুরু করা যাক। নেফ্রন, এর আগের ক্লাসে আমরা এই লাইনটি পড়েছিলাম, কিডনির পেরিউনিফেরাস নালিকার ক্ষরণকারী এবং কাজের একক হলো নেফ্রন। মানবদেহের প্রতিটি বৃক্কে প্রায় 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। প্রতিটি নেফ্রনে একটি রেনাল কর্পাসল বা মালপিজিয়াম অঙ্গ এবং রেনাল টিউবিউল নিয়ে গঠিত। এখন রেনাল কর্পাসল বলতে আমরা এই অংশটাকে বুঝি, আর রেনাল টিউবিউল বলতে হলুদ যে টিউবের মতো অংশ সেটাকে রেনাল টিউবিউল বলছি। আর রেনাল কর্পাসল দুই ভাগে বিভক্ত, গ্লোমেরুলাস আর বোমেন্স ক্যাপসুল। গ্লোমেরুলাস আর বোমেন্স ক্যাপসুল। গ্লোমেরুলাস বলতে আমরা বুঝে থাকি এই লাল অংশটাকে গ্লোমেরুলাস, আর বোমেন্স ক্যাপসুল মানে এই যে ইউ আকৃতির যে আমরা ক্যাপসুল খাই না, আমরা তো এরকম টাইপের ক্যাপসুল খাই। তো ক্যাপসুলের উপরের অংশটাকে যদি আমরা মুছে দিই, এই অংশটাকে যদি মুছে দিই তাহলে পেয়ালার মতো একটা অংশ সৃষ্টি হয় না? এই যে এরকম একটা অংশ, পেয়ালার মতো অংশ। এখানে ইনফ্রারেড ধমনী বের হয় আর অ্যাফারেন্ট ধমনী প্রবেশ করে। মেইনলি অ্যাফারেন্ট ধমনী প্রবেশ করে, ইনফ্রারেড ধমনী বের হয়। তোমরা এটা মনে রাখতে পারো যে ইন দিয়ে ভিতরে, আউট দিয়ে বাহিরে, কিন্তু এই ক্ষেত্রে ইন দিয়ে বাহির হবে আর আউট দিয়ে মানে অ্যাফারেন্ট ধমনী হবে ইন। আশা করি এভাবে মনে রাখলে পরীক্ষার হলে সুবিধা হবে। তারপরে এই গ্লোমেরুলাস যে অ্যাফারেন্ট ধমনী প্রবেশ করলো, অ্যাফারেন্ট ধমনী প্রবেশের সাথে সাথে এখানে যে লাল অংশটা দেখতে পাচ্ছ সেটা ছাঁকনির মতো কাজ করবে। এখানে 50টির অধিক কৌশিক জালিকা সৃষ্টি করে। তো 50টির অধিক কৌশিক জালিকা সৃষ্টি করে আবার ইনফ্রারেড ধমনী হয়ে বের হয়ে যায়। আচ্ছা, এখানে লেখা আছে গ্লোমেরুলাস একগুচ্ছ কৌশিক জালিকা দিয়ে তৈরি, রেনাল ধমনী থেকে সৃষ্ট অ্যাফারেন্ট অ্যাট্রিয়ল। অ্যাট্রিয়ল শব্দের অর্থ ধমনী, সব জায়গায় অ্যাট্রিয়ল অর্থ ধমনী। সকল সৃষ্ট অ্যাফারেন্ট অ্যাট্রিয়ল ক্যাপসুলের ভিতরে প্রবেশ করে 50টি কৌশিক জালিকা তৈরি করে, যেটা বললাম। এগুলো আবার বিভক্ত হয়ে সূক্ষ্ম রক্তজালিকা সৃষ্টি করে। এগুলো জালিকা মিলিত হয়ে পরে আবার ইনফ্রারেড ধমনী হয়ে গ্লোমেরুলাস থেকে বেরিয়ে আসে, এই যে ক্যাপসুল থেকে বেরিয়ে আসে। এখন আমাদের কোশ্চেন আসে এমসিকিউতে যে গ্লোমেরুলাস কিসের মতো কাজ করে, কিভাবে কাজ করে। এখানে আমাদের বলতে হবে ছাঁকনির মতো কাজ করে, পরিশ্রুত তরল উৎপন্ন করে। যে তরলটা বের হয় সেটা আলট্রাফিল্ট্রেট। আলট্রাফিল্ট্রেট হয় আমি তোমাদের বুঝাই, আমরা যে অনেক সময় বাসাবাড়ির ট্যাপ যে কল থাকে, কলের মাথায় আমরা এক ধরনের ছাঁকনি ইউজ করে থাকি, সেটা তো বড় বড় যেগুলো পানির সাথে ময়লা আসছে সেগুলো আটকিয়ে দেয়। সেরকমই আর কি গ্লোমেরুলাস ছাঁকনির মতো কাজ করে। পরিশ্রুত রক্ত আর যেই মানে তরল পদার্থটা আমাদের পাইপের ওই ছাঁকনি পার করে চলে আসে সেটাকে আমরা ধরতে পারি যে আলট্রাফিল্ট্রেট। সেরকমই এখান দিয়ে পরিশ্রুত রক্ত পরবর্তীত হয়ে এই টিউবওয়েলের মধ্যে প্রবেশ করে। তা আলট্রাফিল্ট্রেট জিনিসটা পরে আবার টিউবওয়েলের মধ্য দিয়ে যাওয়ার সময় আরো কয়েকবার শোষণ এবং নিঃসরণ প্রক্রিয়ার মাধ্যমে যায় আর কি। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, শোষণ এবং নিঃসরণ। এটা এমসিকিউ অনেকবার আসে, শোষণ এবং নিঃসরণের মাধ্যমে যায়। মানে গ্লোমেরুলাস পরবর্তী কোন ধাপ দুটি সম্পন্ন করে সংগ্রাহী নালিকার মাধ্যমে মূত্রথলিতে মূত্র জমা হয়, সেটা শোষণ এবং নিঃসরণ। সর্বশেষে যে তরল পাওয়া যায় তাই সংগ্রাহী নালিকার মাধ্যমে ইউরেটারের মাধ্যমে মূত্রথলিতে এসে জমা হয়। পরবর্তীতে আমরা যেই কথা বললাম যে নেফ্রন দুই ভাগে বিভক্ত, একটা রেনাল ক্যাপসুল, বোমেন্স ক্যাপসুল, আর রেনাল টিউবিউল। বোমেন্স ক্যাপসুল আর রেনাল টিউবিউল। তো রেনাল টিউবিউল আবার 3 ভাগে বিভক্ত, একটা প্রান্ত নিকটবর্তী পেঁচানো নালী, হেনরির লুপ, আর
প্রান্তদেশীয় বা দূরবর্তী পেঁচানো নালী। এই হেনরির লুপ হচ্ছে এই যে ইউ আকৃতি, এটা তোমাদের মনে রাখতে হবে, হেনরির লুপ ইউ আকৃতি। আর হেনরির, এটা একটা বিজ্ঞানীর নাম অনুসরণ করে হেনরির লুপ চলে এসেছে। তারপরে হচ্ছে এখানে তাই লেখা আছে, আমি যে কথাগুলো বললাম এই আর কি। আর হচ্ছে বৃক্কের কাজ, এটা সাধারণত যদি পুরাটা লিখতে দেয় তাহলে হচ্ছে ঘ নাম্বারে আসবে, তখন এই পুরো অংশটাই লিখতে হবে পয়েন্ট আকারে। যে আমাদের এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, একজন মানুষ দৈনিক কত লিটার মূত্র ত্যাগ করে? লিটারে বললে 1.5, আর যদি মিলিলিটারে বলে তাহলে হচ্ছে 1500 মিলিলিটার। এটা কেমনে আসছে? এটা 1000 দিয়ে ভাগ করলে তোমরা তো অবশ্যই পারবে। তারপরে এগুলো আমরা আগেই পড়েছি, মূত্রের উপাদান কি, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন আর নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ থাকে। এগুলো অবশ্যই ক্ষতিকর আমাদের দেহের জন্য। তো তোমরা এটা রিডিং পড়লেই পারবে, আই হোপ। তো এখানে একটা জিনিস পড়ার আছে যে আমাদের মূত্রথলিতে মূত্র এসে সাময়িকভাবে জমা থাকে, কারণ এখানে তো পার্মানেন্ট অবস্থায় থাকে না। এই যে মূত্রথলিতে একটি নির্দিষ্ট পরিমাণ পূর্ণ হয়ে গেলে সেটা আমাদের মূত্র ত্যাগের ইচ্ছা জাগায়। মূত্রথলির নিচের দিকে অবস্থিত একটা ছিদ্র, যেটা আমরা মূত্রনালীর ছিদ্র বলে থাকি, তো সেটা ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে আসে মূত্র। এভাবেই কিডনি আমাদের দেহ থেকে ক্ষতিকর নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ সমূহ বের করে দেয়। আর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে কি কি পদার্থ নিয়ন্ত্রণ করে শরীরে, কি কি পদার্থ নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, সেটা হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম আর হচ্ছে ক্লোরিন। সোডিয়াম, পটাশিয়াম আর হচ্ছে ক্লোরিন, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন। মনে রাখি, আবার বলি, সোডিয়াম, পটাশিয়াম এবং ক্লোরিন। আর এই অংশটা মনে রাখতে পারো, পানি, অম্ল এবং ক্ষারের ভারসাম্য রক্ষা করে। তো সকলকে ধন্যবাদ। আজকে এই পর্বটা এইভাবেই শেষ করছি। পরবর্তীতে আমরা পড়ব এই যে অসমো রেগুলেশন, বৃক্কে পাথর এবং পরবর্তী ডায়ালাইসিস থেকে শুরু করে পরবর্তী অংশটা। আজকের পর্বটি ছোট ছিল, কিন্তু ওই যে বলে না যে ছোটা প্যাকেট বাড়া ধামাকা, এই টাইপেরই জিনিস ছিল আজকে। তো এই পর্বটা অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।